স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং আমার সাথে আরও রয়েছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও এবং পলিটিক্যাল অ্যানালিস্ট মোহাম্মদ মালেক। দুজন অতিথি আছেন, অসংখ্য ধন্যবাদ দুজনকে এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। দুজন অতিথির সঙ্গে থাকবেন আজকের দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে পর্যালোচনা হবে, তবে তার আগে সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। শুরুতেই থাকছে 2019 সালে শিশুদের পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ধনকুবের জেফ্রি অ্যাপস্টিনের মৃত্যু ছায়া আবারও আমেরিকার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অ্যাপস্টিন সংক্রান্ত গোপন নথিতে একাধিকবার উঠে আসায় চলতি বছরের মে মাসে তাকে সরাসরি সতর্ক করেছিলেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বন্ডি এবং তার ডেপুটি টড ব্লাঞ্চ তাকে অবহিত করেন যে নথিতে তার নাম ছাড়াও আরো বেশ কয়েকজন ক্ষমতাধর ব্যক্তির নাম রয়েছে। জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের জন্য অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন কাজে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করতেন। বহু ছবি এবং ভিডিওতে ট্রাম্প এবং অ্যাপস্টিনকে একসাথে দেখা গেছে, যা তাদের পুরনো ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে অ্যাপস্টিনকে নিন্দনীয় ব্যক্তি বলে অভিহিত করেন, কিন্তু অ্যাপস্টিন নথি ঘিরে তার প্রশাসনের ভূমিকা বরাবরই রহস্য ঘেরা। বিচার বিভাগের পক্ষ থেকে অ্যাপস্টিন মামলার গ্র্যান্ড জুরি নথি প্রকাশের আবেদন করা হলেও ফ্লোরিডার ফেডারেল বিচারক রবিন সেই আবেদন খারিজ করে দেন। বিশ্লেষকদের মতে বিচার বিভাগের এই ব্যর্থতা আমেরিকার নাগরিকদের কাছে ন্যায় বিচার নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এই অবস্থায় হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কুমার অ্যাপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন। সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে 11 আগস্ট টালাহাসের একটি ফেডারেল কারাগারে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনের মতে, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি জড়িত, তাই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটি স্বচ্ছ এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়া জরুরি। পুরো প্রক্রিয়াটি নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সৌজন্যের নজির গড়েছিলেন ওবামা। কিন্তু 8 বছর পর ট্রাম্প সেই সৌজন্যের জবাব দিলেন একটি কৃত্রিম ভিডিও দিয়ে, যেখানে দেখা যায় এফবিআই ওবামাকে গ্রেফতার করছে এবং তিনি জেলে হাঁটছেন। ভিডিওটি পোস্ট করার সময়টাও গুরুত্বপূর্ণ। ট্রাম্প বর্তমানে 34টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, আর জেফ্রি অ্যাপস্টাইনের যৌন অপরাধ মামলায় তার নামও ঘুরছে বারবার। এই ভিডিওকে বারবার বিচার বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন এটি বদলার রাজনীতি। নিজের দুর্দশা থেকে দৃষ্টি সরাতে ওবামাকে টার্গেট করেছেন ট্রাম্প। অনেকে মনে করেন ওবামার জনপ্রিয়তা, সৌজন্য এবং নেতৃত্ব ট্রাম্পের ঈর্ষার উৎস। অতীতে ট্রাম্পের বার্থারিজম ছড়িয়ে দাবি করেছিলেন ওবামা নাকি জন্মসূত্রে আমেরিকান নন। আজকের এই ভিডিও সেই পুরনো বিদ্বেষেরই ডিজিটাল রূপ। আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথন অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। আল জাজিরার অনুসন্ধানে ফাঁস হওয়া গোপন অডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দমনে গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। রিপোর্টে বলা হয়, হাসিনা নিরাপত্তা বাহিনীকে যেখানেই পাবে সেখানেই গুলি করবে এমন নির্দেশ দিয়েছিলেন। একটি ফোন আলাপে তাকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়েও আলোচনা করতে শোনা যায়। মেডিকেল সূত্র জানায়, আকাশ থেকে গুলি বর্ষণের প্রমাণও রয়েছে। একাধিক ছাত্র বিক্ষোভকারীর দেহে বড় গুলি পাওয়া গেছে, যা এক্সরেতে ধরা পড়ে। এই ঘটনাগুলি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন, যেখানে হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা চলছে। আন্দোলনে নিহত আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট 5 বার বদলাতে বলা হয় বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। এছাড়া নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী বাসভবনে এনে আর্থিক সহায়তা এবং বিচার প্রতিশ্রুতির নামে রাষ্ট্রীয় চাপে টেলিভিশনে হাজির করা হয়েছিল বলেও দাবি করেছে পরিবারগুলো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের অতিথিরা আমাদের সঙ্গেই আছেন। আমরা আলোচনা শুরু করতে চাই। মোহাম্মদ মালেক, আপনাকে দিয়ে শুরু করি। প্রথমেই আসলে অ্যাপস্টিনের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিষয়টি, এটি দিয়ে আসলে শুরু করতে চাই।
আমেরিকার রাজনীতিতে আসলে ক্ষমতার অপব্যবহারের বেশ কিছু দৃষ্টান্ত আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি এবং ভালোভাবেই দেখছি। কিন্তু একজন প্রেসিডেন্টের নাম যখন এরকম নথিতে আসে তখন আসলে পুরো বিচার প্রক্রিয়াটা গোপন রাখা কিংবা তথ্য দিতে না চাওয়া আ সেটি আসলে কতটা গ্রহণযোগ্য? জি, ধন্যবাদ। দেখুন, আপনি আমেরিকার রাজনীতিতে যে কথাটা আপনি বললেন, এটা কিন্তু এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যে নির্বাচন 2016 তারপর থেকেই কিন্তু যে প্রেসিডেন্সির যে একটা ঐতিহ্য বা একটা এলিগেন্স সেটা কিন্তু অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি। তার কারণটি হলো যে আমেরিকার যে গণতান্ত্রিক বা শাসন ব্যবস্থা যে যেরকম, তাতে এটার মানে প্রধান সৌন্দর্যই হলো ট্রান্সপারেন্সি এবং আইনের কাছে সবাই সমান। এটি আমেরিকা নিশ্চিত করার চেষ্টা করেছে সবসময়, আইনের কাছে প্রত্যেকেই সমান এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়। কিন্তু আমরা যেটা এই 2016 সালের পর থেকে যেটা দেখতে পাচ্ছি, যে ট্রাম্পের একটা প্রচেষ্টা সবসময় থাকে যে তার যে অপকর্মগুলো সামনে আসে সেগুলোকে ক্ষমতার অপব্যবহার করে, অপ্রয়োগ করে, ইভেন জাস্টিস ডিপার্টমেন্টকে পর্যন্ত পলিটিসাইজ করার একটা মানে প্রচেষ্টা আমরা তখন এই 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 ইদানিং কালে যেটা দেখতে পাচ্ছি। তারই ফলশ্রুতি আজকে যে এপস্টেইন কেসের যে নথিপত্র সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে জটিলতাটা সৃষ্টি হলো। অ্যাকচুয়ালি দেখুন, ট্রাম্প কিন্তু কি চেয়েছিলেন, যখন তার এবারে নির্বাচন ক্যাম্পেইনে কিন্তু তিনি সুস্পষ্ট বলেছিলেন এই ধরনের সেক্স অফেন্ডারদের যে সমস্ত নথিপত্রগুলো আছে সেগুলো তিনি প্রেসিডেন্ট হলে রিলিজ করা হবে। এবং স্বভাবতই সবাই প্রত্যাশা করেছিল যে জেফরি এপস্টেইনের যে সমস্ত মামলার নথিপত্র আছে সেগুলো প্রকাশ হবে। যেমনটি আপনি শুরুতেই বলেছিলেন, ভূমিকাতে এপস্টেইন কি কাজটি করেছিল, সে সেক্স ট্রাফিকার ছিল। তার মানে হলো যে কিশোরী বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে সে ট্রাফিকিং করতো কাদের কাছে, যারা আন্তর্জাতিকভাবে বা দেশের মধ্যে গণ্যমান্য প্রভাবশালী সেই সমস্ত ক্লায়েন্টদের কাছে সরবরাহ করতেন তিনি। তো অত্যন্ত গর্হিত একটি কাজ, তিনি অ্যারেস্ট হয়েছিলেন, তিনি জেলে বলা হয় সুইসাইড করেছেন। আবার এটা নিয়ে কনস্পিরেসি থিওরি আছে যে তিনি সুইসাইড করেননি, তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। নানা রকম মানে এই বিষয়গুলো যাতে প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ উন্মোচন না হয় সেই জন্য। হাওয়ার সে বিতর্ক এখন নয়। এখন যেটি হলো যে এই গত মে মাসে অ্যাটর্নি জেনারেল যখন প্রেসিডেন্টের সাথে দেখা করে বলেছিলেন যে যে এই এপস্টেইনের যে নথিপত্র আছে সেখানে ট্রাম্পের নামও আছে। তো যদি এটি প্রকাশ করা হয় তাইলে ট্রাম্পও যে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং এই সমস্ত অপরাধে তিনিও অপরাধী হতে পারেন সেই বিষয়টি হয়তো স্পষ্ট হয়ে যাবে। এবং তারপর থেকেই এই নথিপত্রগুলো যেন আর প্রকাশ না করা হয় সে ব্যাপারে হোয়াইট হাউস বারবার প্রেশারাইজ ক্রিয়েট করেছে এবং এটি নিয়ে নানা রকম ভাবে তাল বাহানা করে সুস্পষ্টভাবে অসহযোগিতা। হাওয়ার যেটি উদ্যোগ যেটি ছিল সর্বশেষ, যে হাউস ওভারসাইট কমিটি, এইখানে যেটা মানে মেইন সমস্যাটা যেটা সৃষ্টি হলো এখন, যে যারা মাগা রিপাবলিকান তাদের মধ্যে প্রভাবশালী কেউ কেউ চাচ্ছেন যে নথিটি প্রকাশ করা হোক, অর্থাৎ ট্রাম্প তাদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এবং যেটা এই গতকালকেই বোধ হয় যে এই হাউস ওভারসাইট কমিটির যে সাব কমিটি আছে সেখানে কিন্তু 8-2 ভোটে এটা সাবিনা ডিওজের কাছে সাবিনা ইস্যু করা হয়েছে যেন তারা এই নথিপত্রগুলো প্রকাশ করে। তো এটার ব্যাপার যেমনটি আপনি বললেন যে ফ্লোরিডার একজন জাজ এটার উপর আবার নিষেধাজ্ঞা দিয়েছে, রিলিজ করা যাবে না। তো তার মানে কি হলো যে এর স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বা বিচারের যে নিশ্চয়তা সুনিশ্চিত করা সেই বিষয়টি কিন্তু বিঘ্নিত হচ্ছে এখানে। কারণ তিনি প্রেসিডেন্ট, তিনি তার পাওয়ারকে অ্যাবিউজ করে, অর্থাৎ প্রেসিডেন্টের এগেনস্টে যায় এমন কোন নথি যাতে প্রকাশ করা না যায় সে ব্যাপারটিতে হোয়াইট হাউস থেকে শুরু করে ইভেন ডিওজেও চেষ্টা করবে যে যাতে এটি না হয়। অ্যাটর্নি জেনারেল তো উঠে পড়ে লেগেছেন যাতে এটি আর
না হয়। তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে এই মামলার নথিপত্রগুলোতে এমন কিছু নেই যেটাতে ফার্দার ইনভেস্টিগেশন বা প্রসিকিউশনস এর প্রয়োজন আছে, কাজে এটি প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। তো স্টিল যারা এই এপস্টেইনের যিনি সহযোগী ছিলেন যে ম্যাক্সওয়েল, মিস ম্যাক্সওয়েল, তিনি এখন 20 বছরের সাজা নিয়ে জেলে আছেন, তাকে কিন্তু হাউস কমিটি তাকে তলব করেছে, যেটি বললেন আপনি 11 তারিখে। এখন সেটি যদি স্বচ্ছতার সঙ্গে হয়, অর্থাৎ মানে তিনি যদি সাক্ষ্য দেন এবং সেটা খুব স্বচ্ছভাবে হয়, তাহলে কিন্তু অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। তো মূল বিষয়টা যেটা হলো কনসার্ন, সেটা হলো যে দেখুন এই যে ফ্লোরিডার যে জাজ নিষেধাজ্ঞা দিলেন, এটা কি হলো? এটা হলো যে আইনের শাসনের ব্যত্যয় ঘটে কিন্তু এটি। তার কারণ আমেরিকার সংবিধানে সুস্পষ্ট বলা আছে যে আইনের কাছে সকল ব্যক্তি সমান, একজন সাধারণ ব্যক্তি থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আইনের চোখে সমান। তা যদি হয় তাহলে সে নথি প্রকাশিত কোনো বাধা নেই। প্রেসিডেন্ট যদি অপরাধ করে থাকেন সেটি তার কনসিকুয়েন্স তাকে ভোগ করতে হবে। কিন্তু এই যে নথি প্রকাশে বাধা দেওয়া, এই যে বিচারকের জাহাজের যে মানে রায়, এটি কি প্রমাণ করে? যে আমেরিকার যে গৌরব ছিল বা ঐতিহ্য বা সৌন্দর্য ছিল, যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, সেই স্বাধীন বিচার বিভাগ যে স্বাধীনভাবে কাজ করছে না, প্রভাবিত হচ্ছে, সেটিকেই প্রমাণ করে। তো এটি আমেরিকার গণতন্ত্র বা আইনের জন্য ভালো জিনিস নয়। হাওয়ার আমরা অপেক্ষা করব যে এই যে 11 তারিখে ম্যাক্সওয়েলের যে স্বাক্ষর জন্য ডাকা হয়েছে, সেইখানে তিনি কি বলেন। তবে প্রেসিডেন্টের সঙ্গে স্ট্যানের যে ঘনিষ্ঠতা ছিল, বিভিন্ন প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওতে কিন্তু সেটি অত্যন্ত ক্লিয়ার যে তাদের দুজনের বন্ধুত্ব গলায় গলায় যে পিরিত ছিল সেটি সুস্পষ্ট, এবং তার নাম থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। তা আমরা অপেক্ষা করবো 11 তারিখের জন্য, দেখি সেখান থেকে সাক্ষ্য থেকে কি বেরিয়ে আসে। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। ট্রাম্প বর্তমানে 34টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। জেফ্রি এপস্টেইনের এই মামলায় আসলে তার নাম বেশ ভালোভাবেই ঘুরপাক খাচ্ছে। আপনার বিশ্লেষণ শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন কিনা মেইন স্ট্রিম মিডিয়াগুলোর উপর অভিযোগ উঠেছে যে তাদের স্বচ্ছতা আসলে অনেকাংশে শিথিল হয়ে যায় যখন অপরাধী অনেক বেশি ক্ষমতাশালী হয়। আপনি কতখানি একমত? এটা এটা সঠিক, এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো আসলে অনেক জিনিস বিবেচনা করে তো কথা বলে। সেটা হলো একটা প্রেসিডেন্ট, রাইট, একটা জাতির একটা হেড, তাকে যত নিচে নামাবেন সেভাবে জাতীয় নিচে নেমে যায়। সুতরাং মিডিয়াগুলা একটু কেয়ারফুল এইসব ব্যাপারে আর কি। দেখেন এই যে ব্যাপারটা মিডিয়াতে ধরেন গত ফেব্রুয়ারিতে যে অ্যাটর্নি জেনারেল ফার্ম বন্ডি বলেছিল ইয়েকে, ফক্স নিউজকে, যে ওই যে ক্লায়েন্ট লিস্ট যেটা, সেটা আমার টেবিলে আছে, এটা সঠিক সময় ব্যবহার করা হবে, রাইট। এখন উনি মেতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছে যে তার নাম, যেটা মালিক ভাই বলল, যে তার ওই লিস্টের মধ্যে তার নাম উল্লেখ করা আছে বিভিন্ন জায়গায়। এখন এই যে কনস্পিরেসি থিওরিটা উনি গত নির্বাচনের সময় বলে আসছে, ওনার মেগাতে এটা একটা বিরাট কনস্পিরেসি থিওরি আছে। যে থিওরিটা দুইটা, একটা হলো একটা ক্লায়েন্ট লিস্ট আছে যা জেফ্রি এপস্টেইনের, যারা এই সেক্স অফেন্ডারে নিযুক্ত ছিল, আর 2 নম্বর হলো জেফ্রি এপস্টেইনকে মার্ডার করা হয়েছে, সে হয়নি, সুইসাইড করে না। এই জিনিসটা এখন চলে আসছে, এবং মেগাকে ইউজ করা হয়েছে তখন নির্বাচনের জন্য। এখন সেই মেগাই লাগছে। আপনার যদি লেটেস্ট পুল দেখি, কুইনিপিয়ার পুলে শুধু রিপাবলিকানদের মধ্যে 40% রিপাবলিকান মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুটাকে হ্যান্ডেল করছে ভালো, আর 36% অফ দ্য রিপাবলিকান মনে করে যে হি ইজ রং অন দিস। চিন্তা করে দেখেন নিজের পার্টির লোকদের মধ্যে। সুতরাং এটা বিরাট একটা রিফট হচ্ছে, যে মালিক ভাই যেটা বললেন, ইন এডিশন টু দ্যাট, তার রিপাবলিকান 2 জন ল মেকার ডেমোক্রেটের সাথে যুক্ত হয়ে আপনার হাউস অভারসাইট কমিটিতে সাফিনা দেওয়ার জন্য হয়েছে। এর মধ্যে আবার কারণ দেখাচ্ছে যে এই যে গ্যাসলিন ম্যাক্সওয়েল, দি অ্যাসোসিয়েট অফ জেফ্রি এপস্টেইন, তার যে বন্ধু, তাকে যে জেল থেকে বের করে তার সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে কথাবার্তা বলছে ইয়েতে ফ্লোরিডাতে,
আবার এখানেও লোকজন বলা বলি করতেছে কিছু জার্নালিস্টরা যে তাকে এমন ভাবে পড়ায় নিয়ে আসছে যে তাকে সে যখন ইয়েতে যাবে কি বলে যখন সাফিনা করে যখন হিয়ারিং এ যাবে তখন সে এমন ভাবে কথাবার্তা বলবে যাতে করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইনভলভ করানো হয়, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ দি পাওয়ার তাকে মাফ করে দেওয়ার জন্য। তার যে 20 বছরের জেল হয়েছে, জেলটা মাফ করে দেওয়া হয়েছে। এই সব জিনিসগুলা মিলে জিনিসটা একদম কেওয়াটিক হয়েছে। এটা আমাদের দেশের জন্য বিশেষ করে খুবই খারাপ অবস্থা আর কি, খুব 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 খারাপ অবস্থা, বিশেষ করে ওনার নিজের দলের কাছেই এটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি বলে আমি মনে করি আর কি। জি, এই ঘটনা কি মানে একটু ছোট্ট করে যুক্ত করবেন কিনা? আমরা বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে আসলে একটু ছোট্ট করে আপনার কাছ থেকে শুনবো ডক্টর মহসিন পাটোয়ারী, এই ঘটনাটা কি আসলে মানে আমেরিকার আমরা যে গণতন্ত্রের কথা বলি সেই গণতন্ত্রের অবস্থা তো আসলে অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ, সেই জায়গাটাকে আরো একটাবার প্রশ্নবিদ্ধ করলো কিনা, কিংবা সাধারণ মানুষ আসলে এই বিষয়টিকে কিভাবে নিবে? হ্যাঁ, মালিক ভাই তো বলেছেন, একটু আমিও বলি যে গণতন্ত্র ইজ ফর দি পিপল বাই দি পিপল। যে গণতন্ত্রটা আমরা যে দেখি, আমি এর আগের এপিসোডেও বলেছি, আমাদের গণতন্ত্র ইজ টেন্টেড বাই বিগ মানি, বিগ পাওয়ার, রাইট, অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ মিডিয়া। আপনাদের মিডিয়া নেই, জেনারেল মিডিয়া আর কি, কোলাবোরেশন উইথ সত্য। মিথ্যা কথাটাকে 10 বার মিথ্যা কথা বললে সেটা সত্যি প্রমাণিত হয়। তো এই জিনিসগুলো আপনার মিডিয়া চেষ্টা করতেছে, তবুও এটাকে ব্যালেন্স করতে আর কি। প্রশ্নটা কি যেন বলেছিলেন, ডেমোক্রেসি। এখন ডেমোক্রেসি আপনার জন্য একরকম ডেমোক্রেসি, আমার জন্য আর রকম ডেমোক্রেসি। যদিও এটা দেশের জন্য ক্ষতি হোক, তবুও যে আপনার এই জনগণের মধ্যে একটা উৎসাহ ডেভেলপ করছে, একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, তারা এই ক্লায়েন্ট লিস্টটা দেখতে চায়, কি এর মধ্যে আছে এটা জানতে চায়, হু এভার ইনভলভ। কারণ এগুলা কিন্তু দেশের ফরেন পলিসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ জেফ্রি অ্যাপস্টাইনকে আপনারা যদি ম্যাক্স ব্লুমেনথালের ভিডিও দেখেন, তারা মনে করে যে, অনেকেই মনে করে সে ফরেন অ্যাসেট, ইন্টেলিজেন্স সিস্টেমের অ্যাসেট। এই ইন্টেলিজেন্স সিস্টেম দিয়া বড় বড় পলিটিশিয়ানদের, বড় বড় আপনার বিলিয়নিয়ানদের এই যে ব্ল্যাকমেইল করে তাদের ফরেন পলিসি এজেন্ডাটা বাস্তবায়ন করা, এটা ডেমোক্রেসির জন্য অত্যন্ত ক্ষতিকর। আর ডেমোক্রেসিটা আপনার জন্য, আমার জন্য ডেমোক্রেসি, আই এম পুয়ার ম্যান, আমার জন্য ডেমোক্রেসি, আর আপনার বেলা ওটাকে ছাপানো যাবে না কেন? তাহলে বড় বড় রাগল বোয়ালরা ধরা পড়ে যাবে। এটা কিন্তু সঠিক না। এটা আমি মনে করি দিস ইজ অ্যানাদার ওয়ে দ্যাট আমার ডেমোক্রেসিদের নেগেটিভ। আমি এখনো মনে করি আমাদের ডেমোক্রেসি ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দি ওয়ার্ল্ড, বাট ইফ উই কুড রিমুভ দ্যাট বিগ পাওয়ার, বিগ মানি, মিডিয়া, দেন আমার মনে হয় ডেমোক্রেসিটা আমাদের জন্য আরো ভালো হবে বলে মনে করি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির সঙ্গে থাকবেন, আলোচনা চলবে, তবে আমি এখানে একটা লাইন একটু অ্যাড করি। জি নিশ্চয়ই। সেটি হলো যে দেখুন, এপস্টাইনের যে ক্লায়েন্ট লিস্ট, সেটি শেষ পর্যন্ত প্রকাশ হোক আর নাই হোক, রিলিজ হোক আর না হোক, জনগণ কিন্তু বুঝে যাবে। যদি রিলিজ না হয়, অর্থাৎ হোয়াইট হাউস এবং বিচার বিভাগের মানে যোগ সদস্য যদি রিপোর্টটি প্রকাশ নাও হয় ক্লায়েন্ট লিস্টে, তাহলে মানুষ কিন্তু বুঝে যাবে যে ট্রাম্পের নাম ওইখানে ছিল। সাধারণ মানুষ যে কাজে সেজন্য এটা প্রকাশ হয়নি, কাজে প্রকাশ হোক আর না হোক, অল দি সেম মানুষ বুঝে যাবে, পারসেপশন এমন ভাবে ক্রিয়েট হবে যে ট্রাম্প ওয়াজ দেয়ার ইন দ্য লিস্ট। জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির থাকবেন আমাদের সঙ্গে। এটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী এবং মোহাম্মদ মালেক, দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, আপনার কাছে যাব। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সৌজন্যতা বেশ সুন্দর একটি উদাহরণ সৃষ্টি করেছিলেন বারাক ওবামা। 8 বছর পরে আসলে আমরা যেটি দেখলাম, এআই দিয়ে এক ধরনের ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া হলো, যেখানে দেখা যাচ্ছে যে ওবামা জেলের মধ্যে ঘোরাঘুরি করছে, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ভিডিও আসলে বিশেষজ্ঞরা বলছেন এটা তো শুধু ভুয়া নয়, কিংবা ভুয়া সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এটা আসলে খুব বিপজ্জনক। একজন সাবেক প্রেসিডেন্টকে এভাবে জেলে ঢোকানোর বিষয়টাকে যেভাবে নরমালাইজ করা হচ্ছে, এটা তো আসলে গণতন্ত্র না, স্বৈরতন্ত্রে দেখা যায়।
আপনার কাছ থেকে একটু শুনবো যে এআই ব্যবহার করে রাজনৈতিক যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এটি আসলে নৈতিকতার দিক থেকে আসলে কতটা সঠিক, এবং আমেরিকার মতো একটি রাষ্ট্রের রাষ্ট্রনায়কের কাছ থেকে এই ধরনের প্রতিশোধমূলক কিংবা প্রতিহিংসামূলক আচরণ, এই ধরনের রাজনৈতিক আচরণ আসলে কতটা গ্রহণযোগ্য? এটা তো থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে ব্যক্তি সম্পর্কে আলাপ করছি তার টেস্ট সম্পর্কে আমরা সবাই জানি। এটা হলো তার ওনার প্লে বুকের একটা অংশ। যখন উনি দেখছেন যে তার উপরে সাংঘাতিক প্রেশার আসছে, পলিটিক্যাল প্রেশার নিজের দলের কাছ থেকে, ওই যে জেফ্রি এপস্টাইনের ঘটনা নিয়ে, ওই ঘটনাটাকে ডাইভার্ট করার জন্য এই জিনিসটা তৈরি। এবং এটা একটা একটা কি বলবো, খুবই কম টেস্টের একটা ব্যাপার একটা প্রেসিডেন্টের পক্ষে। হ্যাঁ, এগুলো এআই জেনারেটেড, রাইট? এআই জেনারেটেড, সম্ভবত লো টেস্টের ব্যাপার। এবং এটা নিতান্তই আমাদের কাছে, পৃথিবীর অন্যান্য দেশের জনগণের কাছে অত্যন্ত খারাপ হিসেবে চিহ্নিত করা হবে আর কি। এই টেস্টগুলো, এটা আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে এটা অকল্পনীয় ভাবে আমরা মানে আশা করতে পারি না। এটা উনি করেছেন, এটা মনে হয় ঠিক হয়নি। ইটস নট এ ফান। কারণ আমাদের কাছে মনে হয় যে এটা একটা ফান করার জন্য বলছে কারো কারো কাছে, কিন্তু ওনার যে বেস, ওই বেসের কাছে এটা ফান না। এবং অনেক লোক আছে যারা গভীর চিন্তা না করবে, তারা বলবে যে হ্যাঁ, এটা একটা কনস্পিরেসি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ হ্যাপেন। ওবামা ওয়াজ অ্যারেস্টেড এন্ড তাকে জেলে পুট করা হয়েছে। সুতরাং এই জিনিসগুলোকে, এই আমাদের দেশে পানিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, ওই অ্যাপস্টিনের কেসটাকে করার জন্য ঘোলা করার চেষ্টা হচ্ছে। তারপরে আপনার ফেডারেল ওখানে যে গেলে বিল্ডিং এর জন্য ওখানে গিয়া জেরম পাওয়েলের সাথে যেই সম্পর্ক কনভারসেশন, ওগুলো গোলা পানিটাকে ইয়ে করার জন্য। আমার মনে হয় এটা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিতে আমার মনে হয় এই যে ঘটনাটা যখন হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এবং আগামী যে মিড টার্ম নির্বাচন, এই মিড টার্ম নির্বাচনে এই জিনিসগুলা কিন্তু আসবে, কারণ ডেমোক্রেটরা এগুলাকে ধরবে। এবং আমরা এখন তো দেখছি মেগার মধ্যে সেন্সিটিভিটি ডেভেলপ করতেছে। সুতরাং এই জিনিসগুলা কিন্তু কষ্ট করবে রিপাবলিকানদের, আমার ধারণা। সুতরাং এটা 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 আনডিজারেবল। এই ধরনের জিনিসগুলো আসা উচিত না। এটা যদি বাইরের কোনো লোক করতো সেটা এক কথা ছিল, এখন এই জিনিসগুলো যদি এইভাবে একটা রেসপন্সিবল পার্সনের কাছ থেকে আসে, একটা প্রেসিডেন্টের কাছ থেকে আসে, এটা নিতান্ত ভাবে এটা খারাপ কাজ বলে আমরা মনে করি আর কি। জি, মোহাম্মদ মালিক, ভিডিওটা যে এআই দিয়ে তৈরি এটা তো আসলে বোঝাই যাচ্ছে, কিন্তু আসলে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে রাজনীতিতে আসলে মানে সংঘর্ষ থাকবে, রাজনৈতিক হচ্ছে দ্বন্দ্ব থাকবে, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা আসলে যেভাবে দেখে এসেছি তিনি আসলে প্রতিপক্ষকে আক্রমণ করতে পছন্দ করেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু একজন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ধরনের আচরণ, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি যেটি বলছিলেন যে এটি আসলে মানে এইরকম একটি ভিডিও বানিয়ে ছেড়ে দেয়া, এটা আসলে তার পজিশনের সাথে আসলে কতটুকু যায়? জি, দেখুন, পজিশনের সাথে কতটুকু যায়, আসলে তৃতীয় বিশ্বের কথা আমরা বলি, তৃতীয় বিশ্বের যে গণতান্ত্রিক মানে গণতন্ত্রের নামে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু থাকে, সেখানকার গণতন্ত্রের যে দুরবস্থাগুলো আমরা দেখি, তো সেখানে কি দেখি আমরা, সেখানকার গণতন্ত্রগুলো কি হয় বা রাজনীতিটাকে কেমন হয়, যে সামটাইমস পলিটিক্স বিকাম এ ভেরি ডার্টি গেম, একটা নোংরা খেলাতে পরিণত হয়ে যায় পলিটিক্স, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ঠিক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেও আমেরিকার রাজনীতিতে তৃতীয় বিশ্বের সেই রাজনীতির নোংরা খেলাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এটি এই যে ওবামার যে ভিডিওটি আমরা দেখলাম, এটি হলো তার সর্বশেষ একটি উদাহরণ আমেরিকার রাজনীতির যে পলিটিক্স যে ডার্টি গেমে পরিণত হয়েছে এই প্রেসিডেন্টের হাত ধরে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আসলে হয় কি, এটি দুটো কারণ আছে। একটি কারণ পাটোয়ারি ভাই যেমনটি বললেন, যে এখন এপস্টাইন কেসে ট্রাম্পের যে অবস্থা, সারা জাতির মানুষ এখন এই দিকে দৃষ্টি তাদের, এখন যে এই নথিতে কি হয়, প্রকাশ হয় কি হয় না, ট্রাম্পের নাম আছে কি না আছে ইত্যাদি। তো এই যে বর্তমানে যে এটা একটা বার্নিং একটা সেন্সেশন এখন এই জাস্ট এই সময়ে, এইটা থেকে একটা দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এই ওবামা কেসটাকে
আবার একটা কনস্পিরেসি থিওরি হিসেবে ওবামাকে আবার সামনে নিয়ে এসেছেন ট্রাম্প। এটি কিন্তু তিনি প্রায়ই করেন। ওবামা যখন এর আগে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন যখন, তখন কিন্তু এই বিতর্কটা প্রথম তিনি নিয়ে আসেন যে তিনি জন্মসূত্রে আমেরিকান নন, তিনি আন আমেরিকান, তিনি আনডিজার্ভিং দ্য প্রেসিডেন্সি, এই সমস্ত কথা বলে একটা একেবারে একটা থার্ড গ্রেডের কিছু অপপ্রচার তিনি করেছিলেন। ঠিক ওইগুলোকে আবার রিভাইভ করলেন এখান থেকে, তার যে এই বর্তমান তার যে এই সংকটময় অবস্থা আছে সেটা থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেওয়ার জন্য। আরেকটা জিনিস হলো যে একটা হিংসা বা দুইজন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট ওবামা, একজন প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি দুজন প্রেসিডেন্টকে যদি কম্পেয়ার করেন, ওবামার মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, আমেরিকার মানুষ কি দেখতে পেয়েছে, তার মধ্যে আমরা দেখেছি একটা আভিজাত্য আছে, ইন্টেলেক্ট দেখেছি আমরা, গ্লোবাল স্টেজের তার ছিল, এলিগেন্স ছিল, অ্যারিস্টোক্রেসি ছিল। তিনি হোয়াইট হাউসে থেকে বুঝিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট কেমন হবে, কেমন হতে হবে, একটা আইডল প্রেসিডেন্ট কেমন হতে পারে, এগুলো তিনি দৃষ্টান্ত সামনে নিয়ে এসেছেন। তিনি জনগণের জন্য একটা বিশাল একটা জিনিস, হেলথ কেয়ার ল যেটা ওবামা কেয়ার অ্যাক্ট যেটি, সেটি সামনে নিয়ে এসেছেন। তারপরে তার যে গ্লোবাল পপুলারিটি, এখনো স্টিল তিনি যে প্রেসিডেন্ট নন, তারপরে তো যার সারা বিশ্বে তার জনপ্রিয়তা এবং তার যে নেতৃত্ব, এগুলো ঈর্ষণীয়। কম্পারেটিভলি আপনি ট্রাম্পের দিকে তাকিয়ে দেখুন, তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি 34টি কাউন্টে তিনি কনভিক্টেড হয়েছেন। তো এরকম একজন ব্যক্তি ওই ওবামার মতো একটা ব্যক্তিত্বকে ছোট করবে, করে তাকে মহিমান্বিত করার চেষ্টা করবে, এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় কিন্তু আমার মনে হয় তার মধ্যে কাজ করে। আরেকটা জিনিস যেটি আপনার পটল ভাই বলেছেন যে টেস্ট, রুচি, আপনি কিন্তু প্রথম প্রশ্নে বলেছিলেন যে এটা নৈতিকতার মানদণ্ডে কিরকম। দেখুন, যার কোনো টেস্টই নেই, যে নোংরা ভাবে এগুলো করতে পারে, থার্ড গ্রেডের তামাশা করতে পারেন, তার আবার নৈতিকতা কি আর অনৈতিকতা কি, তার নৈতিকতার মানদণ্ড তো আর সেরকম হবে না। তো যা হোক, আমরা যেটি দেখলাম এটিও কিন্তু যে আমি আগের প্রশ্নে যেমনটি বলেছিলাম, তো আমরা যারা জনগণ তারা তো আসলে এগুলো দেখছি, বুঝছি, জনগণ তারা অত বোকা নন। তো ওবামাকে তিনি যত ছোট করতেই চান না কেন, বা একেবারে মাটিতে মিশিয়ে দিতে চান না কেন, কিন্তু জনগণ কিন্তু বুঝে, জনগণ কিন্তু কে ওবামা, তিনি কেমন, ট্রাম্প কেমন, এগুলো সবই জানে। এখন আজকে ট্রাম্পের প্রেসিডেন্ট আছেন, তিনি তার প্রেসিডেন্সি পিরিয়ডে হয়তো তিনি অনেক কিছু করবেন, কিন্তু এর আগে প্রথম টার্মেও তিনি করেছিলেন। কিন্তু তারপরে কি দেখেছি, যখন প্রেসিডেন্সি ছিল না, তাকে কিন্তু একের পর এক মামলায় আমরা তাকে পর্যদস্ত হতে দেখেছি। কাজেই সামনের দিন আছে, প্রেসিডেন্সি একসময় শেষ হয়ে যাবে, সামনের দিন আসবে, জনগণ কিন্তু এগুলো তার জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হবে, এবং এটি খুব শীঘ্রই, এটি খুব বেশি দূর যেতে হবে না, সামনে মিড টার্ম ইলেকশনেই হয়তো তার প্রতিফলনটা আমরা দেখতে পাবো। যে সমস্ত নোংরা খেলার ফলাফল কখনো ভালো হয় না, সেটা ওনার জন্য ভালো হবে না, হয়তো তার মূল্য রিপাবলিকান পার্টিকেও দিতে হতে পারে, সেদিনটি হয়তো আসতে পারে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেশের প্রসঙ্গ আলোচনা করছিলাম, আমি একটু আমি একটা সেকেন্ড জি, মালিক ভাই নিশ্চয়ই বলি একটা নিশ্চয়ই। সেকেন্ড। সেই জিনিসটা হলো ওনার সাথে, মালিক ভাইয়ের সাথে আমি যোগ করতে চাই, এটার পিছনে আরো কিছু কারণ থাকতে পারে। সেই কারণটা হলো দ্য রেস রিলেশন। আমাদের রেস রিলেশন আমেরিকাতে আমাদের আমাদের এমন কিছু লোক এখনো আছে যারা এখনো সোয়ালো করতে পারে না যে একজন কালো লোক হোয়াইট হাউসে গেছে, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, ওই এত বেশি অ্যাকমপ্লিশড। মালিক ভাই বলছে যে হেলথ কেয়ার থেকে শুরু করে অনেক কিছু অ্যাকমপ্লিশড হয়েছে, রাইট? তারপরে আর করছে কি, সে নোবেল প্রাইজে পাইছে শান্তিতে। এই জিনিসটা আমাদের কিছু সলভ করতে পারে না, এবং আমার মনে হয় ইট ইজ রিলেটেড টু রেস রিলেটেড। আমি ডিটেল বলছি না, রেস রিলেটেড ব্যাপারও আছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের হয়তো কিছু সমস্যা থাকতে পারে। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেশের প্রসঙ্গ থেকে এখন একটু আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যেতে চাই। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। আল জাজিরার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, এবং সেখানে নানাবিধ তথ্য এসেছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, জুলাই বিপ্লবের সময় আমরা আসলে দেখেছি অনেক
ঘটনা আমরা দেখেছি, নির্বিচারে ছাত্রদেরকে মারা যেতে দেখেছি, গুলি করতে দেখেছি। এই যে বিবিসির রিপোর্ট বলি, আল জাজিরার রিপোর্ট বলি, কিংবা আমাদের নিজের চোখে দেখা কিংবা নানাবিধ ঘটনা বলি, প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে স্বৈরাচারী হয়ে ওঠা কিংবা তার যে এই নির্দেশনাগুলো তিনি না হয় দিচ্ছিলেন, কিন্তু সবকিছু তার দখলে চলে আসলো। মানে তিনি যা বলছেন সবাই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তার পেছনে পেছনে যাচ্ছেন। প্রশাসন তার দখলে, শিক্ষা খাত, সেই সময় আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে শিক্ষা কমিটিগুলো, শিক্ষকরাও সাহায্য করেনি। স্বাস্থ্য খাতের কথা যদি বলি, পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়নি, একদম সব কিছু তার দখলে এইভাবে চলে আসলো। তিনি আসলে শুধুমাত্র কি 15 বছর ক্ষমতায় থাকলেই আসলে এত বড় ক্ষমতার অধিকারী হওয়া যায়? মানে আমি একটু ভদ্রভাবেই বললাম, মানে এত বড় স্বৈরাচারী হওয়া যায়? মানে একটু দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আসলে এটি সম্ভব, নাকি কি আসলে কারণ থাকতে পারে এটার পেছনে? আহ, ক্ষমতার লোভ, এবং সেই ক্ষমতার লোভটা বিদেশি শক্তি তাদের স্বার্থ উদ্ধারের জন্য ওনাকে রেখেছিলেন। ক্ষমতার লোভ, আমি আসলে সত্যিকার বলতে কি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে কিভাবে যে স্বৈরা শাসক হলেন, ক্ষমতার মোহ তাকে অবিশ্বাস্য ভাবে অন্ধ করে ফেললেন। তিনি যাদের জন্য উনি, যাদের রক্ষক জনগণ, তাদের বিরুদ্ধে উনি লেগে গেলেন। একটা কারণ যে ইগো, ক্ষমতা, তার মানে গণতন্ত্রের প্রতি মোটেও শ্রদ্ধা নেই ওনার ছিল না। এবং তার ছাড়াও তার যখন মানুষ এত ক্ষমতাধর হয়, তার আশেপাশে যারা সাইকোপ্যান থাকে তারা সবসময় তার দোষটা দেখে না, সবসময় তার প্রশংসায় করতে থাকে। আপনি এটা করছেন, আপনি ওইটা করছেন, আপনি ওইটা করছেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি এই করছেন সেই করছেন। এগুলা করতে করতে তাকে এই লোকগুলো আরো বেশি পুশ করে ফেলেছে। হ্যাঁ, সমস্ত সিস্টেমকে, প্রশাসনকে, আপনার জুডিশিয়ারি, এভরিথিংকে উনি করাপ্টেড করে ফেললেন। এবং যে কাজগুলো উনি করেছেন এখন যেটা প্রমাণ হয়ে আসছে, এবং ওনারা পরীক্ষা করে দেখছে যে এটা কোনো এআই জেনারেটেড না। হ্যাঁ, এবং তার কথাগুলো যেভাবে উনি বলছেন যে তার কল রেকর্ড থেকে, এবং জুলাই 18 তারিখে স্পেসিফিক তারিখ এবং ডেট দিলে জুলাই 18 তারিখে থেকে, তারপরে উনি তার আত্মীয় যে ঢাকা সাউথের মেয়র ফজলে নূর তাপসের সাথে কথা বলতে বললো, এখন উপর থেকে শুরু হয়েছে, আমি বলে দিছি, এখন ওরা সরে যাচ্ছে, আমি নির্দেশ দেওয়া আছে, ওপেন নির্দেশ দিয়েছি, একদম এখন প্রাণহানি অস্ত্র ব্যবহার করবে, যেখানে যাবে সোজা গুলি করবে, ওটা বলা আছে। এই যে জিনিসগুলো, এবং এটা প্রমাণ হয়েছে যে হেলিকপ্টার থেকে প্রমাণ করার পর, এই যে গাড়ে গুলিবিদ্ধ এবং ইয়েতে বুকে গুলিবিদ্ধ, এবং এটা যে হাসপাতালে ভর্তি হয়েছে, ওগুলো এক্সরে দেখে ডাক্তার এখন বলতেছে দিজ আর অল এভিডেন্স। এবং এটা থেকে আমাদের মনে হয় বোঝা দরকার, আমাদের দেশের পলিটিশিয়ানদের বোঝা দরকার যে আপনি যতই পাওয়ারফুল হন না কেন, যে আপনি যদি নির্বিচারে জনগণের উপরে খারাপ কাজ করেন, আপনি যদি ক্ষমতালোভী হন, আমি আপনার যে প্রশ্নের একটা জবাব হলো যে ক্ষমতা তাকে অন্ধ করে ফেলছে। ভাই, আপনার আর কতদিন দরকার? রাইট, ক্ষমতা তো আপনার কি দরকার ছিল? এবং ক্ষমতা থাকতে গিয়ে করাপ্টেড হয়ে গেছে। কারণ করাপ্টেড মানে যারা আপনাকে জিহুজুর করে, তারা তো আপনার হালুয়া রুটির ভাগ দিতে হবে। সব কিছু মিলে ওই যে আমাদের দেশে বলে পয়েন্ট অফ নো রিটার্ন, তার মানে এমন কিছু ঘটনা ঘটছে, করে ফেলছে, তখন চিন্তা করছে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে তো আমার বিপদ আছে। সুতরাং যতদিন এটাকে ক্লিন করা যায়, যতদিন এটাকে ধরে রাখা যায়, ওটা তাকে আরো ইয়ে করে ফেলছে, অ্যাগ্রেসিভ করে ফেলছে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত খুবই, এবং উনি জানতেন যে ফোনের উল্টা দিক থেকে বলা হয়েছিল যে প্লিজ বি কেয়ারফুল, কারণ এগুলা রেকর্ড হচ্ছে। উনি বলছে আমি জানি এগুলা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। বুঝতে পারছেন? সুতরাং কতটুকু ডেসপারেট হলে, কতটুকু অন্ধ হলে মানুষরা করতে পারে, আমার অবিশ্বাস্য মনে হয়। ওনারা তো রেসপেক্টেড লোক, পলিটিক্স করছে অনেকদিন, বিশেষ করে ওনার বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের স্বাধীনতা, ওনার ভূমিকা সবকিছু মিলে ওনার he should have been much more careful, much more people centric, রাইট? আওয়ামী লীগ একটা 75 বছরের দল, একটা সেন্ট্রিক, এই দলটাকেও উনি ইয়ে করে ফেলছে, কি বলে, কলঙ্কিত করে ফেলছে উনি। এটাই আমি বলবো আর কি, যে ক্ষমতা লোভ ওনাকে এরকম করেছে আর কি।
জি, মোহাম্মদ মালেক, আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন। সেটা হচ্ছে জুলাই আন্দোলনটা কিন্তু আসলে কোনো দলের ছিল না। আমরা দেখেছি সাধারণ মানুষের ছিল, সব পক্ষ সেখানে ছিল এবং কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশগ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশকে যখন স্বৈরাচার মুক্ত করা হলো, কিংবা এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে একটা নির্দিষ্ট পক্ষ আসলে এটার সুফলটা নেয়ার চেষ্টা করছে এবং শেখ হাসিনা 15 বছরে যা করেছে, এখনকার যারা রয়েছেন ক্ষমতায় থাকুক কিংবা ক্ষমতায় আসার চেষ্টা করুক, তারা 15 মাসে আসলে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা আসলে ততটুকু করছেন। মানে এক স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়ে আমরা কি আবারও ওই একই পথের দিকে যাচ্ছি, এরকম কোনো শঙ্কা আপনি করেন কিনা? দেখুন, শঙ্কা করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু তার কারণ গত 1 বছর সময় কিন্তু কম নয়। একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 1 বছর সময় অনেক বড় সময়। এই সময়ের মধ্যে আমরা কি আসলে, আমরা যে ওই যে নতুন বাংলাদেশ বা নয়া বন্দোবস্ত, সেগুলোর ব্যাপারে সামান্যতম কোনো মানে আলামত দেখতে পেয়েছি যে নতুন বাংলাদেশ হচ্ছে বা একটা মানে নতুন বন্দোবস্ত হচ্ছে? আমরা তো পুরাতন বন্দোবস্তটাকে আরো পুরাতন হতে দেখছি এখন পর্যন্ত। নতুনের দিকে যাত্রা করার তো কোন রকম লক্ষণ আমরা দেখিনি। আপনি একটা জিনিস আপনাকে বলে, দুটো দৃশ্য আমার মনে পড়ে আর কি। একটি হলো যে গত বছরের 5 আগস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা মিডিয়ার লোক, আমাদের চেয়ে আপনারা ভালো করে দেখেছেন যে সেদিন সবচেয়ে বেশি ভূমিকা এবং তৎপর কেস কার ছিল? আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুলের। ক্যান্টনমেন্টে যাওয়া, বঙ্গভবনে যাওয়া, এই যে সরকার গঠন করা, ছাত্রদের সাথে সমন্বয় করা। তিনি শহীদ মিনারে যখন সেদিন বক্তৃতা করছিলেন, সেই ভিডিওটা দেখুন, মনে হচ্ছিল যে তিনি বোধহয় বিপ্লবের নায়ক, এরকম। আর এই যে মাইলস্টোনের ঘটনায় আসিফ নজরুলকে কোথাতে দেখলাম? জানালার ভিতর থেকে অবরুদ্ধ অবস্থায় কথা বলছেন। 2টা ভিডিও দেখেন। আজকে তিনি সামনে এসে কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু 9 ঘন্টা তাকে অবরুদ্ধ থাকতে হয়েছে। এটি কারণটা কি? ওই যে আপনি যেমন শুরুতে প্রস্তুতি করেছিলেন যে আন্দোলনটা ছিল জনগণের, কোনো নেতা ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। এখন কিন্তু সেই জনগণ নাই, সেই সাধারণ ছাত্র নাই। এখন মুষ্টিমেয় কিছু সমন্বয়ক আর তাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু লোক, তারা তাদের দেশটাকে তাদের মনে করেছে। তো সেই জন্য আমি বললাম যে আপনার কথা আশঙ্কা, আপনি যে বলেন আশঙ্কা এই জন্য আশঙ্কা না করার কোনো কারণ নেই। তো এই প্রসঙ্গে আমার একটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গানের কথা মনে পড়লো। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান আছে, একুন সকাল রাতের মতো অন্ধকার। তার মানে আমরা একটা দীর্ঘ অমানিশা শেষে একটা নতুন ঝলমলে সকাল দেখতে চেয়েছিলাম, কিন্তু এ সকাল দেখি যে রাতের মতোই অন্ধকার। এই পর্যন্তই বললাম আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আজকের মতো সময় শেষ। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী এবং মোহাম্মদ মালেক, দুজনকেই অসংখ্য কৃতজ্ঞতা, আজকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।